লাহোরে শেষ হলো টাইগারদের 3 দিনের অনুশীলন। পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের নিয়ে আলাদা পরিকল্পনা, পেসারদের রাওয়ালপিন্ডির উইকেট থেকে সুবিধা পাওয়ার আশা। ছাত্র আন্দোলনে অস্থিরতা বাড়ছে পাকিস্তানে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে সতর্ক পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে মরিয়া। নারী টি-20 বিশ্বকাপের আয়োজন সত্য ধরে রাখতে জোর চেষ্টা বিসিবির। বিকল্প হিসেবে আইসিসির পছন্দের তালিকার শীর্ষে আরব আমিরাত, আগ্রহী শ্রীলঙ্কা, জিম্বাবুয়েও। থমকে আছে দেশের সব ধরনের ফুটবলীয় কার্যক্রম। বাধাগ্রস্ত নারী সাফের অনুশীলন। ভুটানের ক্লাব টুর্নামেন্টটি সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্য অংশগ্রহণকারী 4 খেলোয়াড়ের। এবং রাতে শুরু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে জৌলসপূর্ণ আসর ইপিএল। উদ্বোধনী ম্যাচে লড়বে ম্যান ইউনাইটেড ও ফুলহ্যাম। পিএসজি হাবরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ফরাসি লীগ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির ব্যাটিং লাইন আপ নিয়ে নামবে পাকিস্তান। বাবর, শাফিক কিংবা শান মাসুদদের পাশাপাশি শরীফুল নাহিদদের ভোগাতে পারেন 22 বছরের মোহাম্মদ হুরেইরা। কদিন আগেই অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপির বিপক্ষে ডাবল সেঞ্চুরি করা ওপেনারের অভিষেক ঘটতে পারে প্রথম টেস্টে। পাশাপাশি এই ম্যাচে বেশ কিছু রেকর্ডের হাতছানি স্বাগতিক ক্রিকেটারদের সামনে। দীর্ঘ 20 মাস পর ঘরের মাঠে টেস্ট খেলার অপেক্ষায় পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চ তো আছেই, আছে স্বাগতিকদের প্রথম ম্যাচের একাদশ নিয়ে নানান হিসেব নিকেশ। প্রতিপক্ষ সাদা পোশাকে অপরিণত বাংলাদেশ, তবে তা হলেও সবশেষ নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শিক্ষা নিতে চাইবে মেন এন্ড গ্রিন। ঘরের মাঠ হলেও করাচির ফ্ল্যাট উইকেটে 2 ম্যাচের একটিতেও জিততে পারেনি পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে তাই একেবারেই ফ্ল্যাট উইকেটের ভুল পুনরায় করতে চাইবে না স্বাগতিকরা। তাই বোলাররাও যে সুবিধা পাবে সেটা তো বলাই বাহুল্য। আর তেমন উইকেটে পাকিস্তানের ব্যাটিং অর্ডার কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। উদ্বোধনী জুটিতে আবদুল্লাহ শফিক নিশ্চিত, তার সঙ্গী হিসেবে সায়েম আয়ুব নাকি অনভিষিক্ত মোহাম্মদ হুরেইরা, তাই নিয়ে চলছে বেশ আলোচনা। পাকিস্তান এ দলের হয়ে দুজনই ব্যর্থ ছিলেন, যদিও সে ব্যর্থতার পার্থক্য টানলে এগিয়ে থাকবেন সায়েব আয়ুব। হুরেইরা কিছুটা সফল, তার পক্ষে সাফাই গাইবে কদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান শাহিনসের হয়ে করা ডাবল সেঞ্চুরিটা। রাওয়ালপিন্ডিতে তাই এই ওপেনারের অভিষেকের সম্ভাবনা অনেকটাই প্রবল। মিডল অর্ডার ফিক্সড। 3-এ অধিনায়ক শান মাসুদ, 4-এ বাবর, 5-এ সৌদ শাকিল। উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ান খেলবেন 6-এ, তাই সরফরাজ আহমেদ যে থাকছেন না তা নিশ্চিত। ব্যাটিং অর্ডারের শেষ ভরসা হিসেবে 7-এ অলরাউন্ডার আগা সালমান। বাংলাদেশের বোলিং ইউনিটের জন্য কঠিন পরীক্ষা যে অপেক্ষা করছে সেটা তো জানাই। এদিকে বাংলাদেশের বিপক্ষে মাইল ফলক গড়ার সুযোগ শাহিন আফ্রিদির সামনে। 6 উইকেট নিলেই প্রথম পাকিস্তানি হিসেবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এই পাক পেসার 100 উইকেটের রেকর্ড করবেন। এখন পর্যন্ত এই ফরম্যাটে এমন মাইল ফলক আছে 11 বোলারের। বল হাতে শাহিন আর ব্যাটিং ইউনিটে রেকর্ডের হাতছানি পাকিস্তান অধিনায়ক ও সহ অধিনায়কের সামনে। টেস্ট চ্যাম্পিয়নশিপে 1000 রান পূর্ণ করতে শান মাসুদের 15 আর সৌদ শাকিলের প্রয়োজন 33 রান। সেসব রেকর্ডকে একপাশে রাখলে বাংলাদেশ সিরিজ বেশ গুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইট ওয়াশের ক্ষতটা মেন ইন গ্রিন পুষিয়ে নিতে চাইবে এই 2 ম্যাচে, কারণ এবারের চক্রে ফাইনালের দৌড়ে টিকে থাকতে গোটা 24 পয়েন্টই যে ভীষণ গুরুত্বপূর্ণ পাকিস্তানের। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে ছাত্র আন্দোলনে বেহাল দশা পাকিস্তানে। এমন অবস্থায় কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে 21 আগস্ট থেকে শুরু হওয়া বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে। তবে খেলার মাঠে রাজনীতির প্রভাব পড়তে দিতে চায় না পিসিবি। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই টেস্ট সফলভাবে শেষ করার লক্ষ্য পাক বোর্ডের। বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতো পাকিস্তানেও বিক্ষোভ শুরু করেছেন দেশটির ছাত্ররা। নানা দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তানের বিভিন্ন শহর। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী 30 আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন PSF। দাবি পূরণ না করা হলে দেশব্যাপী বিক্ষোভের হুমকিও দেওয়া হয়েছে।
এমন কঠিন সময়ে পাকিস্তান জুড়ে ইন্টারনেট ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন ব্যবহারকারীরা। কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে, কোথাও খোলা থাকলেও গতি বেশ কম। বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা কিছুই বলতে পারছে না। আন্দোলন বেগবান হতে দিতে চায় না শাহবাজ সরকার। এ কারণেই ইচ্ছে করে ইন্টারনেট বিভ্রাট সৃষ্টি করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। এমনিতেই রাজনৈতিক অস্থিরতার বলি পাকিস্তান। 2009 সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর থেকে বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে দেশটির সরকার। আগামী বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তার আগে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে আসর সরিয়ে নিতে পারে আইসিসি। তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট মাঠে গড়ানো নিয়ে চ্যালেঞ্জের সামনে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আন্দোলনের প্রভাব যেন খেলার মাঠে না পড়ে তা নিয়ে সতর্ক অবস্থানে পিসিবি। পারভিন আক্তার, সময় সংবাদ। নারী টি-20 বিশ্বকাপ নিয়ে দিনকে দিন জটিল হচ্ছে পরিস্থিতি। আয়োজন সত্য ধরে রাখতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। তবে বাংলাদেশের সার্বিক অবস্থার মাঝে প্রতিদিন নিত্য নতুন গুঞ্জন ডালপালা মেলছে। বিকল্প ভেন্যু হিসেবে ভারতের পর এবার শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাম। এদিকে এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও। 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত সবশেষ কোনো আইসিসি ইভেন্ট। আর সিনিয়র পর্যায়ে সবশেষ এখানে হয়েছিল 2014 সালে টি-20 বিশ্বকাপ। তাই এবারের নারী টি-20 বিশ্বকাপ নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা ছিল বিসিবি কর্মকর্তাদের মাঝে। 3 থেকে 20 অক্টোবর ঢাকা আর সিলেটে হওয়ার কথা মেয়েদের এই মেগা ইভেন্ট। কিন্তু দেশের উদ্ভূত পরিস্থিতিতে বড়সড় শঙ্কা রয়েছে এ আসর বাংলাদেশে হওয়া নিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই আলোচনায় বাংলাদেশ থেকে সরে যেতে পারে নারী টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা ঝুঁকিতে অন্য কোনো দেশে আসরটি আয়োজনের গুঞ্জন ওঠে। মূলত সরকার পরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। সভাপতি নাজমুল হাসান পাপন সহ বিসিবির অনেক কর্মকর্তার হদিস না মেলায় প্রশ্নটা জোরালো হতে থাকে, আদৌ কি এখানে বিশ্বকাপ আয়োজনের পরিস্থিতি আছে? এর মাঝেই খবর বের হয় বাংলাদেশের পরিবর্তে ভারতে হতে পারে ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। আইসিসি থেকে নাকি প্রস্তাবও দেয়া হয়েছে বিসিসিআইকে, আর তা প্রত্যাখ্যানও করেছে ইন্ডিয়ান বোর্ড। আবার বিসিবির এক পরিচালক দাবি করেন এমন কোনো প্রস্তাব ভারতকে দেয়া হয়নি। বাংলাদেশেই আসর আয়োজনে এখনো আশাবাদী তারা। আমাদের ম্যানেজমেন্ট টিম ইজ তো সেম আছে, দে আর এক্সপিরিয়েন্স এনাফ টু কন্টিনিউ দি ওয়ার্ল্ড কাপ। দুই বোর্ডের পাল্টাপাল্টি বক্তব্যে কনফিউশন বাড়ে। আর এবার পরিস্থিতি আরও ঘোলাটে হলো। ভারত রাজি না হওয়ায় মেয়েদের ওয়ার্ল্ড টি-20-র জন্য আইসিসির পছন্দ সংযুক্ত আরব আমিরাত। দুবাই বা আবুধাবিতে পুরো আসরটি আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। যদিও ওই প্রতিবেদনে এও বলা হয়েছে যে বিসিবি নাকি আরও একটু সময় চেয়েছে। নিরাপত্তা সহ আইসিসির সার্বিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিতে ডেডলাইন আরও 5 দিন পেছাতে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি ব্যাখ্যা করে সেনাবাহিনী প্রধানের কাছে একটা চিঠিও পাঠানো হয়েছে। তবে যত দ্রুত সম্ভব একটা পরিষ্কার উত্তর চাইছে আইসিসি। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির ওপর শতভাগ আস্থা রাখতে পারছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। শোনা যাচ্ছে বাংলাদেশের কাছাকাছি টাইম জোন এবং ক্লিয়ার ওয়েদার কন্ডিশনের কোনো বিকল্প ভেন্যুই আছে বিবেচনায়। সে হিসেবে আরব আমিরাত দারুণ এক অপশন। পাশাপাশি এমিরেটস ক্রিকেট বোর্ডের রয়েছে বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার। তাই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আগ্রহ দেখালেও সবকিছু বিবেচনায় রেইসে তারাই এখন এগিয়ে। মাকসুম আলম খান, সময় সংবাদ। আইসিসির সবশেষ প্রকাশিত ওডিআই র্যাঙ্কিংয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। তবে এই বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার মতে 2023 সালের নভেম্বর থেকে ওডিআই ক্রিকেটে বলার মতো কোনো পারফর্ম না করার পরেও বাবরকে শীর্ষস্থান রেখে পাকিস্তান অধিনায়কেরই ক্ষতি করছে আইসিসি। আইসিসির র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান যে কোনো ক্রিকেটারের জন্যই গর্বের। তবে এবার সেই আইসিসি র্যাঙ্কিং নিয়েই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। আইসিসি ওডিআই ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বাবর আজম। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোহিত শর্মা, 3-এ শুভমান গিল ও 4-এ আছেন বিরাট কোহলি। তবে 2023 সালের নভেম্বরের পর কোনো ওয়ানডে ম্যাচ না খেলেও শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর, যা বেশ অবাক করেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীকে। আইসিসির র্যাঙ্কিং নির্ধারণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
যখন আমি আইসিসি র্যাঙ্কিং দেখছিলাম, বাবর আজম শীর্ষে ছিলেন, 2 নম্বরে রোহিত শর্মা, 3 নম্বরে শুভমান গিল এবং তারপরে চতুর্থ স্থানে বিরাট কোহলি। বাকি নামগুলো আমি পড়ার প্রয়োজন মনে করিনি, কারণ প্রথম 4 জনের মাঝে ট্রাভিস হেড এবং রাচিন রবীন্দ্রের নাম দেখিনি। আমার মনে হয় আইসিসি চায় যাতে বাবর পারফর্ম না করুক, সে ওডিআইতে 1 নম্বর হয়েই খুশি থাকুক। এই র্যাঙ্কিংগুলো কারা করে, কিসের ভিত্তিতে বাবর আজম এখানে শীর্ষে থাকে? পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম গেল বছর বিশ্বকাপের পর থেকে ওডিআই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন। আইসিসি র্যাঙ্কিং মূলত আগের পারফরমেন্স এবং বর্তমান পারফরমেন্সের রেটিং পয়েন্ট নিয়ে করা হয়। তার ভিত্তিতে সবচেয়ে বেশি 824 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন বাবর। এর মাঝে পারফরমেন্স করে কেউ ছাড়িয়ে যেতে পারেননি তাকে। এর পেছনেও কারণ আছে। এবছরের টি-20 বিশ্বকাপের জন্য বেশ কয়েক মাস শুধু সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচই খেলেছে শীর্ষ দলগুলো। গেল ওডিআই বিশ্বকাপের পর সর্বোচ্চ 12টি ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা, ভারত 6টি এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলেছে মাত্র 3টি করে ওডিআই। আর পাকিস্তান গেল 9 মাস 50 ওভারের কোনো ম্যাচই খেলেনি। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার নিরোশান ডিকুয়েলা। লঙ্কান প্রিমিয়ার লিগ 2024 আসরে অ্যান্টি ডোপিং আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় এবার অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন লঙ্কান এই ক্রিকেটার। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অ্যান্টি ডপিং টেস্ট নেয়ায় বিষয়টি বিশ্ব অ্যান্টি ডপিং এজেন্সি ওয়ার্ডের নির্দেশনা ছিল, যাদের সঙ্গে সহযোগিতায় ছিল এসএলসি। এলপিএল চলাকালে ডোপিং টেস্ট দেন নিরোশান ডিকুয়েলা। এরপরই সেখানে আইন ভঙ্গের প্রমাণ মেলে তার বিরুদ্ধে। এলপিএলে বাজে পারফরমেন্সের জেরে ভারতের বিপক্ষে সিরিজেও সুযোগ হয়নি এই ব্যাটারের। আগেও কয়েকটি বিষয়ে বিতর্কিত হয়েছিলেন ডিকুয়েলা। 2021 সালে করোনা মহামারী চলাকালে বায়োবাবল ভেঙে আলোচিত হয়েছিলেন এই ক্রিকেটার। এবার এই কাণ্ডে এখন ক্যারিয়ার হুমকির মুখে লঙ্কান এই ক্রিকেটারের। এবারে ফুটবল। দেশের চলমান অস্থিরতায় থমকে আছে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম, বাধাগ্রস্ত হচ্ছে সাফের আগে প্রস্তুতিও। যদিও এর মধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভুটানে অবস্থান করছেন সাফজয়ী দলের 4 ফুটবলার। ভুটানের থিম্পু কলেজের হয়ে এই টুর্নামেন্টে খেলা সাফের শিরোপা ধরে রাখতে বড় ভূমিকা পালন করবেন বলে মনে করেন বাংলাদেশের ক্যাপ্টেন সাবিনা খাতুন। শুধু তাই নয়, বাড়বে অভিজ্ঞতাও। আর প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ ভবিষ্যতেও কাজে আসবে বলে মনে করছেন মারিয়া ঋতুপর্ণারা। রাজনৈতিক অস্থিরতার প্রভাব দেশের ক্রীড়াঙ্গনে, যেখান থেকে বাদ যায়নি ফুটবল ফেডারেশন। সভাপতি সহ বর্তমান কমিটির পদত্যাগের দাবিতে উত্তাল দীর্ঘদিন বৈষম্যের শিকার হওয়া ফুটবলার সংগঠকরা। লোকচক্ষুর আড়ালে কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ক্যাম্প ছেড়েছেন নারী ফুটবলাররা। এমন পরিস্থিতিতে চরম সংকটে ফুটবল, সামনেই নারী দলের সাফের শিরোপা ধরে রাখার মিশন। এমন পরিস্থিতিতে বাধাগ্রস্ত হচ্ছে ফুটবলারদের অনুশীলন। শিরোপা ধরে রাখার মিশনে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই নামতে হবে নারী ফুটবলারদের। সাফের শিরোপা জয়ের পর দীর্ঘ বিরতি দিয়ে টুর্নামেন্ট খেলার সুযোগ পায় দক্ষিণ এশিয়ার সেরা দলটা। সাফের আগে নিজেদের ঝালিয়ে নিতে ঘরের মাটিতে নেপাল, চাইনিজ তাইপের বিপক্ষে সিরিজ আর ভুটানের বিপক্ষে 2টি ম্যাচ খেলেছে সাবিনা সানজিদারা। দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে বন্ধ হয়ে যায় মেয়েদের অনুশীলন। এর মধ্যেই সুখবর হয়ে আসে 4 নারী ফুটবলারের ভুটানের থিম্পু কলেজ এফসির হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ। বড় স্বপ্ন নিয়ে ইতোমধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গেছে বাংলাদেশের 4 নারী ফুটবলার। থিম্পু কলেজ এফসির হয়ে এবার মাঠে নামবেন ক্যাপ্টেন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা ও মনিকা চাকমা। প্রথমবারের মতো নারীদের চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর পরিকল্পনা ফুটবলারদের। শুধু তাই নয়, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অনুশীলন বন্ধ থাকলেও ভুটানের ক্লাবের হয়ে নিয়মিত প্র্যাকটিস করছেন তারা। সাফের আগেই নিজেদের প্রস্তুতিতেও যা ভূমিকা রাখবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বিদেশের ক্লাবগুলোর বিপক্ষে খেলায় সাফের আগে আত্মবিশ্বাস বাড়বে বলেও প্রত্যাশা সাবিনাদের। যারা আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য ইনভাইট করেছে, এটা হচ্ছে আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা সুযোগ বলে আমি মনে করি। কারণ আমাদের দেশের কোনো ক্লাব কখনো চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করেনি মেয়েদের। আর এটা তাদের জন্য আমার মনে হয় যে প্রথমবার, এবং সেই প্রথমবারের সাথে আমাদেরও অংশগ্রহণ, এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা পাওয়া। দেশের হয়ে কখনো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ না হলেও প্রথমবারের মতো অংশগ্রহণ অভিজ্ঞতা অর্জনের বড় মঞ্চ হবে বলে মানছেন মারিয়া ঋতুপর্ণারা। প্রথমবারের মতো বিদেশের মাটিতে খেলতে আসছি। আমার
ইচ্ছা ছিল, আমার একটা ড্রিম ছিল যে আমি কোনো একদিন বিদেশে ক্লাবে হয়ে খেলবো, এবং আমার এই ড্রিম ফুলফিল হয়েছে। এটা আমার একটা বড় পাওয়া এবং বড় সুযোগ, নিজেকে প্রমাণ করা, নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করা। আমার খুব ইচ্ছা ছিল দেশের বাইরে আমি ক্লাব লিগ খেলবো, তো এবার প্রথমবার আমি ভুটানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসছি। এটা আমার প্রথম অভিজ্ঞতা হবে এবং আমার যে ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে। তো চেষ্টা করব আমরা চারজনেই ভালো খেলা। আগামী 25 ও 28 আগস্ট থিম্পু কলেজে এফসির হয়ে মাঠে নামবেন লাল সবুজের 4 প্রতিনিধি। তাজিন খন্দকার, সময় সংবাদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাবের। এরই মধ্যে প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়িয়েছে শেখ জামাল ও শেখ রাসেলের মতো ক্লাবগুলো। তবে পৃষ্ঠপোষকের সংকট থাকলেও এবারের প্রিমিয়ার লিগে অংশ নিতে বদ্ধপরিকর ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব। এরই মধ্যে বেশ কজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে ক্লাবটি। অনিশ্চয়তা, শঙ্কা দেশের ঘরোয়া ফুটবলে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে। এরই মধ্যে লিগ থেকে সরে দাঁড়িয়েছে শেখ জামাল, শেখ রাসেলের মতো বড় ক্লাবগুলো। লিগে অংশগ্রহণ নিয়ে দোটানায় ফর্টিস ও বাংলাদেশ পুলিশ এফসি। তবে সেখানেই ব্যতিক্রম বিসিএল থেকে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব। 2015-16 মৌসুমে বিপিএল এর সুযোগ পেলেও আর্থিক সংকটের কারণে অংশ নেয়নি ক্লাবটি। তবে এবার অংশ নিতে বদ্ধপরিকর 64 বছরের পুরনো এই দল। যদিও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পৃষ্ঠপোষক সংকটে আছে ক্লাবটি, আর এমন সময়ে ক্লাবের পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা। তাই বিপিএল এ অংশ নিতে আত্মবিশ্বাসী ক্লাবটি। ফিনান্সিয়াল যে সাপোর্টগুলো আমরা আশ্বাস পেয়েছিলাম সেগুলো একরকম বন্ধই হয়ে গেছে। যেহেতু এটা আমাদের এলাকার লোকাল ক্লাব, এলাকা দল মত নির্বিশেষে সবার সাথে আলাপ করছি, ফিনান্সিয়াল সাপোর্টটাকে উত্তরণ করার জন্য সবাই আমাদের আশ্বাস দিছে। লিগে টিকে থাকতে বিদেশি ফুটবলার আনছে ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব। তবে দল বদলের সময় না বাড়ায় প্রত্যাশা অনুযায়ী দেশি ফুটবলারদের দলে ফেরাতে পারেনি ক্লাবটি। ফরেন যে প্লেয়ার বিষয়টা সেটা আমরা আগেই কন্ট্যাক্ট করে রেখেছি। ওই কন্ট্যাক্ট তো আমরা বেরোতে পারছি না, আমরা তো ফরেন প্লেয়ার থাকবে, প্লাস আমাদের যে লোকাল যে প্লেয়ারে সেই ক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন হতে হবে। আমাদের যেই আশা ছিল যেভাবে দলটা গঠন করবো, হয়তো আমাদের কিছু সরে আসতে হবে আর কি। আর আমাদের অ্যাডভান্টেজ, আমাদের পুরাতন বিসিএলে যে আমাদের যে টিমটা খেলছে এই টিমটার মোটামুটি আমরা 10-15 জন প্লেয়ারকে আমরা এবার অন্তর্ভুক্ত করেছি। ফকিরের ফুল ক্লাবটিকে বিপিএল এ তুলতে বড় অবদান রেখেছেন দলটির ফরওয়ার্ড রাফায়েল টুডু। বিসিএল এ হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। এবার বিপিএল রোমাঞ্চের অপেক্ষায় এই ফুটবলার। বিসিএল এ যেহেতু আমাদের পুরো টিম, আমাদের ফকিরা পুল ইয়াং মেন্স ক্লাব পুরো টিম সাপোর্ট করছে, বিদায় আমি ভালো পারফরমেন্স করতে পারেছি এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছি, টুর্নামেন্ট সর্বোচ্চ গোলদাতা হয়েছি। খুব ভালো একটা দিক। তো যেহেতু প্রিমিয়ার লিগ, তারপর আপনার বিসিএল অনেক ডিফারেন্স। তো বিসিএলে ম্যাক্সিমাম তো দেশি প্লেয়ার নিয়ে খেলে, আর প্রিমিয়ার তো বিদেশি প্লেয়ার নিয়ে খেলে। তো অনেক টাফ হলেও নিজেকে মানিয়ে নেওয়ার একটু কষ্ট হলেও একটু ট্রাই করে দেখবো যে একজন ভালো পারফরমেন্স করতে পারি। বিসিএল থেকে বিপিএল এ উঠেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবও। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে পৃষ্ঠপোষক সংকটে পড়ায় বিপিএল এ অংশগ্রহণ নিয়ে শঙ্কায় আছে তারাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। আজ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। উদ্বোধনী দিনেই মাঠে নামবে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। গেল মৌসুমের ব্যর্থতা ভুলে এবার অপেক্ষাকৃত দুর্বল ফুলহ্যামের বিপক্ষে শুভ সূচনার লক্ষ্য রেড ডেভিলসের। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরু আজ রাত 1টায়। এদিকে লিগ ওয়ানে শুরুর দিনেই মাঠে নামতে যাচ্ছে পিএসজি। তাদের প্রতিপক্ষ লা হাভরে। ওশান স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1:45। নতুন মৌসুম, নতুন মিশন। ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রেমীদের জন্য আবারও জমজমাট একটা সিজন শুরু, যেখানে বাড়তি রোমাঞ্চ নিয়ে হাজির ইংলিশ প্রিমিয়ার লিগ। নিউ সিজনে এবার পূর্ণ উদ্যমে লড়াইয়ের লক্ষ্যে মুখিয়ে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুলের মতো জায়ান্টরা। ইতোমধ্যেই নতুন মৌসুমে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে ইপিএল এর দলগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের উদ্বোধনী দিনে মাঠে নামবে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। গেল মৌসুমটা একেবারেই বাজে কাটিয়েছে রেড ডেভিলরা। ইপিএল পয়েন্ট টেবিলের 8-এ থেকে মৌসুম শেষ করে টেন হ্যাগ বাহিনী, হারায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও। দলের হতশ্রী পারফরমেন্সে কোচ টেন হ্যাগকে পড়তে হয় সমালোচনার মুখেও। তবে গেল মৌসুমের সব ব্যর্থতা ভুলে এবার নতুন শুরুর লক্ষ্য দলটার। শুরু থেকে পূর্ণ উদ্যমে মাঠে নামার পরিকল্পনা ম্যানচেস্টার ইউনাইটেডের। লক্ষ্য পূরণে প্রাক মৌসুমে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছে দল।
দলটা। মৌসুম শুরুর আগেই রোমাঞ্চকর ম্যানচেস্টার ডার্বিতেও মাঠে নেমেছে রেড ডেভিলস, আর তাতে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে দলটা। নতুন মৌসুম শুরুর আগেই বায়ার্ন মিউনিক থেকে মোটা অঙ্কে ম্যাথিউ ডিলিট ও মাজরাউইকে দলে ভিড়িয়েছে তারা। ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন দুজন। শুরু থেকেই দলের সঙ্গে আছেন ক্যাসিমিরো, লিসান্দ্রো মার্তিনেজ, গার্নাচো, রাশফোর্ড, ওনানা, ফার্নান্দেজরা। শুরুর ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ফুলহামের বিপক্ষে কোনোভাবে হাতছাড়া করতে চায় না ম্যানচেস্টার ইউনাইটেড। রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। তবে এ ম্যাচে শুরুর একাদশে ডিলিট থাকবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফুলহ্যামও চাইবে এই ম্যাচ জিতে সূচনাটা জয় দিয়ে রাঙাতে। সে লক্ষ্যে ইনজুরি মুক্ত দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা। যদিও পরিসংখ্যানে জয়ের পাল্লা ভারী ম্যানচেস্টার ইউনাইটেডেরই। মুখোমুখি 18 বারের দেখায় 14 বারই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলস। এদিকে লিগ 1-এর নতুন যাত্রায় মাঠে নামতে যাচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজিও। কিমপেম্বে আর হার্নান্দেজ ছাড়া বাকি সবাই আছেন ফিট। দেম্বেলে, মার্কুইনোস, ভিতিনহা, ডোনারুমাদের নিয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী লা হাভরের বিপক্ষে মাঠে নামবে লুই এনরিকের দল। যদিও পিএসজির বিপক্ষে জিততে সম্ভাব্য 5-4-1 ফরমেশনের স্কোয়াড সাজাচ্ছে দলটার কোচ। তবে পরিসংখ্যান পক্ষে কথা বলছে পিএসজির। জয় দিয়ে সূচনা রাঙাতে মরিয়া ফরাসি জায়ান্টরা। তাজিন খন্দকার, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর দ্বিতীয় দিনেই মাঠে নামছে দুই জায়ান্ট ক্লাব লিভারপুল ও আর্সেনাল। প্রথম ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে রাত 8টায় তাদের প্রতিপক্ষ ওলভস। এদিকে লিভারপুলের নতুন কোচ আর্নে স্লটের সামনে চ্যালেঞ্জ ক্লপের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার। এপিএলে বিকেল 5:30টায় অলরেডদের প্রতিপক্ষ 22 বছর পর প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করা ইপসুইচ টাউন। অ্যানফিল্ডের বন্ধন ছিঁড়ে চলে গেছেন ইয়র্গেন ক্লপ। তার চেয়ারে নতুন কোচ আর্নে স্লট। ফেইনুর্ডের সাবেক বসই এখন লিভারপুলের কাণ্ডারি। তার হাত ধরেই নতুন দিনের সূচনার লক্ষ্য অলরেডদের। লিভারপুলের দায়িত্ব নিয়ে তাদের আরাধ্য সব শিরোপাই উপহার দিয়েছেন ক্লপ। তার চেয়ারে বসা স্লটের জন্য চ্যালেঞ্জ এবার ক্লপকে ছাড়িয়ে যাবার। গেল মৌসুমের দাপটে পারফরমেন্সে শিরোপার রেসেই ছিল লিভারপুল। তবে শেষ দিকে এসে সিটির দাপটে তৃতীয় হয়েই লিগ শেষ করতে হয় তাদের। ক্লাব কর্তাদের সে আক্ষেপ ঘোচানোর বড় চাপ এবার স্লটের কাঁধে। লিগের দ্বিতীয় দিনেই লিভারপুলের সামনে চ্যালেঞ্জ নিয়ে হাজির দীর্ঘ 22 বছর পর প্রিমিয়ার লিগের টিকিট পাওয়া ইপসউইচ টাউন। ট্রাক্টর বয়েজদের চোখে স্বপ্ন অঘটনের। তবে সেটা হতে দিতে চাইবেন কি স্লট? প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচগুলো অবশ্য দারুণ কেটেছে লিভারপুলের। অলরেডদের আগুনে পুড়ে ছাই হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের মতো প্রতিপক্ষ। সে ধারাবাহিকতা লিগ অভিযানের শুরুতেও ধরে রাখতে চায় লিভারপুল। ইপসুইচের মাঠে ইনজুরির কারণে ববি ক্লার্ককে পাবেন না স্লট। ইউরো খেলতে গিয়ে ইনজুরিতে পড়া অ্যান্ডি রবার্টসন অবশ্য ফিরেছেন ফিট হয়ে। চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে জটিলতা রয়েছে সালা, ভার্জিল ভ্যান ডিক ও আলেকজান্ডার আর্নল্ডের। তবে ইপসুইচের বিপক্ষে শুরুর একাদশেই দেখা যাবে তাদের। এছাড়া জটা দিয়াজরা মুখিয়ে আছেন প্রথম ম্যাচেই জয় শুরুর লক্ষ্যে। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম অভাগা দল যদি বলা হয় আর্সেনালকে, তবে সেটা খুব বেশি বাড়িয়ে বলা হবে না। গেল মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা জয়ের আভাস দিচ্ছিল গানাররা। কিন্তু ওই যে চাপের মুখে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রাখতে না পারার পুরনো রোগে শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি। 38 ম্যাচ শেষে 89 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় গানারদের। নতুন মৌসুমে প্রথম ম্যাচেই আর্সেনালের সামনে ওলভস। প্রাক মৌসুমে লিভারপুলের কাছে হারলেও বুন্দেসলিগার চমক চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের বিপক্ষে 4-1 গোলের জয় তাদের বড় আত্মবিশ্বাস। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডকেও হারিয়েছে তারা। ইনজুরি থেকে ফিরেছেন জুরেন টিম্বার, দেখা যাবে জিনচেনকোকেও। মাঝে কাই হাভার্টজ। এছাড়াও অভিষেক হবে রিকার্ডো ক্যালিফিওরের। ইপিএলের 33তম মৌসুমের শুরুটা জয়ে রাঙাতে চান আর্তেতা। কোচকে তার প্রত্যাশার শতভাগ উজাড় করে দিতে চান রিস, গ্যাব্রিয়েল, ওডেগার্ড ও সাকারা। পারভিন আক্তার, সময় সংবাদ। ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতেই ম্যানচেস্টার সিটির মতো ক্লাব ছেড়ে স্পেনের আতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেস। স্বদেশি কোচ দিয়েগো সিমেওনের সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। মাদ্রিদে যোগ দিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমে কথা বলেছেন আলভারেস। আতলেটিকো মাদ্রিদ নিয়ে জানিয়েছেন নিজের প্রত্যাশার কথাও।
বয়স মাত্র 24। এরই মধ্যে ক্লাব ও জাতীয় দলের হয়ে যত অর্জন তা ঈর্ষণীয় যে কোনো ফুটবলের জন্য। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ, কোপা, ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সব ট্রফি। ম্যান সিটিতে ভালোই ছিলেন হুলিয়ান আলভারেজ, তবে হঠাৎ করে ইংল্যান্ড ছেড়ে পাড়ি জমালেন স্পেনে। আলভারো মোরাতার বিকল্প খুঁজছিল রোজি ব্লাঙ্কোস। আলভারেজকে প্রস্তাব দিতেই রাজি হয়ে যান, যেখানে ভূমিকা রেখেছে আর্জেন্টাইন কানেকশনও। এক যুগেরও বেশি সময় ধরে অ্যাটলেটিকোর ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার দিয়েগো সিমিওনে, ফলে সিদ্ধান্ত নেওয়াটাও সহজ হয়ে যায় আলভারেজের। নতুন ক্লাবে যোগ দিয়ে অনুশীলন করলেও আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এই প্রথম আসলেন আলভারেজ। আর্জেন্টাইন ফরওয়ার্ডের হাতে তুলে দেয়া হয় ক্লাবের 19 নম্বর জার্সি। হুয়াও ফেলিক্সের পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে আলভারেজকে দলে নিয়েছে অ্যাটলেটিকো। ব্রিটিশ মিডিয়ার দাবি, ম্যান সিটিকে 75 মিলিয়ন ইউরো দিয়েছে কোলচেনেরেস। হঠাৎ কেন ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত, এর ব্যাখ্যাও দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। নিতে প্রস্তুত নতুন চ্যালেঞ্জ। আমার মনে হয়েছে ফুটবল ক্যারিয়ারে একটা পরিবর্তন দরকার। নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্যই আমি এই ক্লাবে এসেছি। একজন পরিণত ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য যা দরকার এই ক্লাবে তার সবই আছে। নতুন ক্লাবে যোগ দিলেও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সাবেক কোচ ও ক্লাবকে। রিভার প্লেটে ক্যারিয়ার শুরু করা আলভারেজ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন পেপ গার্দিওলাকে। ম্যানচেস্টার সিটিতে 2 বছরে আমি অনেক কিছু শিখেছি। আমি পেপ গার্দিওলার কাছে কৃতজ্ঞ। আমি সিমিওনের সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছি। তিনি এই ক্লাব ও স্প্যানিশ লিগে যে অবদান রেখেছেন তা অসাধারণ। অ্যাটলেটিকোতে যোগ দিয়ে সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান আলভারেজ। সমর্থকদের প্রত্যাশা, আলভারেজকে নিয়ে রিয়াল বার্সাকে টেক্কা দিতে পারবে অ্যাটলেটিকো। ম্যান সিটিতে 2 মৌসুমে 103 ম্যাচে 36 গোল করেছেন এই আর্জেন্টাইন। জিতেছেন ইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ সহ 6টি শিরোপা। আগামী সোমবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে অ্যাটলেটিকো জার্সিতে অভিষেক হতে পারে হুলিয়ান আলভারেজের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 15 বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নিলেন আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। এই আর্জেন্টাইন কোচ 2026 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন। 2023-24 মৌসুম শেষ করে চেলসির দায়িত্ব ছাড়ার পর থেকে এতদিন চুপচাপই ছিলেন তিনি। তবে হঠাৎ করেই ঘোষণা এলো যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেয়ার। 52 বছর বয়সী পচেত্তিনোর কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল স্প্যানিওলের হয়ে 2009 সালে। এরপর কাজ করেছেন সাউদাম্পটন, টটেনহ্যাম, পিএসজি ও চেলসিতে। এর মধ্যে সবচেয়ে বেশি 5 বছর কাটিয়েছেন টটেনহ্যামে। সে সময় তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে ব্লুজ। সবশেষ ছিলেন চেলসিতে। গেল মে মাসে 2 পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ফুটবল দল কোচবিহীন গত জুলাই থেকে। জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় দলটি গ্রুপ পর্ব থেকে বাদ পড়লে চাকরি যায় গ্রেগ বারহাল্টারের। এরপর থেকেই একজন ভালো মানের কোচ খুঁজছিল যুক্তরাষ্ট্র। দেশটির প্রথম টার্গেট ছিল লিভারপুলের দায়িত্ব ছেড়ে দেয়া কোচ জার্গেন ক্লপ, কিন্তু এই জার্মান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হননি। তাই বিকল্পর দিকে হাত বাড়াতে হয় যুক্তরাষ্ট্রকে। এর মধ্যে সেরা পছন্দ ছিলেন পচেত্তিনোই। 7 সেপ্টেম্বর কানসাস সিটিতে কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে যাত্রা শুরু হবে পচেত্তিনোর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।